জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য বিকল্প সময় রেখেই অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করল জাতীয় ঐকমত্য কমিশন। বলা হয় সংসদ নির্বাচনের দিন বা তার আগেই গণভোট হতে পারে। দুপুরে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে সুপারিশ জমা দেওয়া হয়। সেখানে উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে নতুন বাংলাদেশ গড়া যাবে। পরে যমুনা থেকে বেরিয়ে হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আসেন ঐকমত্য সদস্যরা। সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন ডক্টর আলী রিয়াজ। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে গণভোটের দিনক্ষণ ঠিক করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, রাষ্ট্রপতি নয় বরং সরকারকেই গণভোটের জন্য সংবিধান সংস্কার আদেশ জারির প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন। জুলাই ঘোষণার পরে জুলাই সনদ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন। এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটা ঐতিহাসিক পরিবর্তন। এটার আজকে যেটা আমাদের হাতে দেবে কমিশন, সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো বিষয়। আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে। তারপরে সরকারকে বলেছি তারা যেন আদেশ দেবার পর এবং নির্বাচন, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি তফসিল, নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। নির্বাচন ও গণভোট একই সাথে হতে হবে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলেই অন্তর্বর্তী সরকার দেখতে চায় বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আমির খসরু আরও বলেন, ব্যালট ও নির্বাচন বিশ্বাসযোগ্য করতে যুক্তরাজ্যেরও দায়িত্ব আছে। বৈঠকে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আমির খসরু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, তবে সুনির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে, নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনও সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অনৈক্য প্রতিষ্ঠার সুপারিশ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সচিবালয়ে তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরিত খসড়ায় নোট অফ ডিসেন্ট থাকলেও সুপারিশে এটির উল্লেখ নেই। এছাড়া ঐকমত্য কমিশনের বৈঠকে সংবিধান সংস্কার সভার বিষয়ে কোনো আলোচনা হয়নি। 270 দিনের মধ্যে সংস্কার পরিষদ পাশ না করলে সংস্কার অটো পাস হয়ে যাবে। এটা হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে
অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। ফ্যাসিবাদ তৈরির প্রথম আলামত 28 অক্টোবর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ডাকসু আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে যতবার জামায়াত এবং বিএনপি এক থেকেছে ততবারই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে এক থাকতে হবে। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, 28 অক্টোবর থেকে শিক্ষা নিয়ে শত্রু মিত্র চিনতে হবে। তা চিনতে ভুল করলে আবারও ফ্যাসিবাদ আসতে পারে। শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে 28 অক্টোবরের ঘটনা। এর মর্মান্তিকতা, এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। জামায়াত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন, কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন না। জামায়াত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফ্যাসিবাদের পরাজয় হয়েছে। যতবার জামায়াত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে, ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে। লগি বৈঠা হামলায় নৃশংস হত্যাকাণ্ডে হাসিনা সহ 14 দলীয় জোট শরিক ইনু মেননের বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামী। এ ঘটনার বিচার নিশ্চিতে সরকারকে নতুন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পুনরুজ্জীবিত করার দাবিও জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় গেল 19 বছরেও নারকীয় এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত নেতৃবৃন্দ। তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল, এই আসামিদেরকে ফাঁসির দণ্ড দেওয়া হোক। খুনি হাসিনা সহ মেনন ইনু 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। যারা তার নিজের মামলাকে নিজেই প্রত্যাহার করে নেয়, এটাকে মৃত করে দেয়, এটা প্রমাণ করে যে সে অপরাধী বলেই সেটাকে মৃত্যু করেছে। নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, সংস্কার ও জুলাই সনদের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা সহ নির্বাচন কমিশনের কাছে 18 দফা দাবি তুলে ধরেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির 7 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। দীর্ঘ 2 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এ সময় তিনি অভিযোগ করেন, একজন উপদেষ্টার সঙ্গে একটি দলের আরপিও সংশোধনীর যে চুক্তি হয়েছে তা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করছে। জোটবদ্ধ দলগুলোর নিজস্ব প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত বহাল রাখা সহ প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবিও তুলে ধরা হয়েছে। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে আমাদের এই 18 দফার সবগুলো বাস্তবায়নের ব্যাপারে। তবে আমরা এটা জোর দিয়েছি যে এই দাবিগুলো যত কষ্টই হোক, নির্বাচন কমিশন এবং সরকারের যৌথ প্রচেষ্টায় এবং আমরা যারা পলিটিক্যাল পার্টি এবং স্টেক হোল্ডার যারা আছি, আমরা বলেছি উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু ইলেকশন কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দাখিলের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোয় যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির। মঙ্গলবার এনসিপি আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে এসে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে হবে, এর বাইরে তার কোনো সেফ এক্সিট নেই। আলোচনা সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়। 30 বছর চিন্তা করেন, চোখ বন্ধ করে 30 বছরে 10 বছর করে 3 জন লোক আসছে গেছে। যে লোক সরকার প্রধান সে লোক পার্টি প্রধান না, যে লোক হলো উচ্চ কক্ষে আছে সে লোক নিম্ন কক্ষে নাই। 30 বছর কন্টিনিউ করলে নেশন উইল সি এ নিউ ডাইমেনশন ইন দ্য পলিটিক্যাল অ্যাটমসফিয়ার। সামনে উপস্থিত হবেন
আপনি শহীদ মিনারে যাবেন, সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন, সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তের উপরে আমি বসেছিলাম, আজকে আমি আদর্শের মাধ্যমে তোমাদের যে পাওনা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিতেছি। সংস্কারের বিপক্ষে যায় এমন কোনো জোটে যাবে না এনসিপি। দুপুরে রাজশাহীতে অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন নির্বাচনী যাত্রা দেরি করাতে শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে গড়িমসি করছে নির্বাচন কমিশন। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে, এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। শাপলা না দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতা, কারণ সেই নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তার যদি একটা মনোবাসনা চাপিয়ে দিতে চায়, আমরা ধরে নিব নির্বাচন কমিশন অন্য কোনো শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা দেখব যে কারা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে। সে বিষয়ে, সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দেশকে আর বিভ্রান্তির দিকে ঠেলে না দিয়ে জামায়াতকে ভোটের মাঠে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান তার। মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী উলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দেবে না। জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেস্তের কথা না বলাই ভালো। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে দেশকে ছোট করে একটি দেশের প্রতি তারা সমর্থন দিয়েছেন। ক্ষমা আর ভুল অপরাধ এক নয়। কর্মসূচি নিয়ে রাস্তা নামেন, অমুক তাল বাহানা করে মানুষের দিকে বিভ্রান্ত না ছড়িয়ে আসুন, নিজের জনপ্রিয়তাটা যাচাই করেন, গ্রামে যান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার এখনই বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করে জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করায় জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। সকালে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার শুনানি শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। এর আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য চতুর্থ দিনের শুনানি শেষ হয়। এ সময় আইনজীবী শিশির মনির আদালতে বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা ছিল ভুল সিদ্ধান্ত। দেশের গণতন্ত্রের জন্যই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের কার্যকরী পদ্ধতি। তবে এখনই যাতে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন না হয় এ বিষয়ে পর্যবেক্ষণ দেয়ারও আবেদন জানান শিশির মনির। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগ গত বছরের আগস্টে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিট করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে এলাও হয়ে পুনরুজ্জীবন হলেও বাস্তবে এটি কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ বর্তমান কোনো পার্লামেন্ট নাই, সুতরাং পার্লামেন্ট ভাঙারও প্রশ্ন আসে না। পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে? আমরা এটাও বলেছি আদালতকে, নতুন পার্লামেন্ট হবে, নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায়, অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর হয়। চীন সহ সব দেশের সাথে বাংলাদেশ ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একই সঙ্গে আগামী নির্বাচন পর্যবেক্ষণে যেসব আন্তর্জাতিক সংস্থা আসতে চায় তাদেরকে স্বাগত জানানো হবে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আমরা তো সবার সাথে এক ধরনের সম্পর্ক ব্যালেন্স মেনটেন করে চলি। আমরা কোনো দেশকে বিশেষ করে যে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না এরকম তো আমাদের কোনো কিছুই নেই। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। আমরা তো একেবারে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিকর। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করবো,
তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাইব না। আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন, যা 2008 সালের পরে আর পাঠানো হয়নি। মঙ্গলবার রাজধানীর রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিলার এ কথা জানান। বৈঠকে সংবিধান সংস্কার, নির্বাচন প্রস্তুতি, শ্রম সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত মিলার জাতীয় সনদকে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আখ্যায়িত করেন। তিনি আশ্বাস দেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ইইউ নির্বাচন কমিশনের পাশে থাকবে। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এদিকে আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুতই পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বলেন, ভোটারদের জন্য আস্থার পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনকালীন সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করতে ডিসেম্বরের মধ্যে বডি অন ক্যামেরা ক্রয় প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 28 অক্টোবরের হত্যাকাণ্ডকে পল্টন ট্র্যাজেডি দিবস ঘোষণা দিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রদর্শনীতে আওয়ামী লীগের লগি বৈঠায় হামলায় নিহত জামায়াত শিবিরের নেতাকর্মীদের ছবি ও বিস্তারিত পরিচয় দেখানো হয়। স্থান পায় সেদিনের হামলায় আহতদের ছবি। মঙ্গলবার সকাল থেকেই প্রদর্শনীতে ভিড় করছেন দর্শনার্থীরা। জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা বলেন, সেদিন পল্টনে 15 জনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। অন্তর্বর্তী সরকারের কাছে পল্টন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান জামায়াত নেতারা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল গুম খুনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। 28 অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই গুম খুনের সাথে যারাই জড়িত আছে সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে। এই ধরনের একটা জঘন্য হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এবং বিচারের জন্য এই মামলাটি আবার পুনরুজ্জীবন দরকার। প্রয়োজনে ট্রাইব্যুনালে, যেটা আইসিটিতে মামলা হওয়া উচিত এবং আইসিটি এটার বিচার আওতায় নিয়ে আসা দরকার। সরকারের এক্ষেত্রে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। শহীদ এবং আহত যারা, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ব্যানার লাগানো নিয়ে যুবদলের দুপক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনায় সাজ্জাদ নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় যুবদল ও ছাত্রদলের আহত 10 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 8 জন গুলিবিদ্ধ। মঙ্গলবার রাত 1টার দিকে বাকলিয়ার এক্সেস রোড এলাকায় এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে সোহেল ও বোরহান গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। গতরাত 1টার দিকে এক পক্ষ ব্যানার লাগাতে গেলে আরেক পক্ষ নামিয়ে ফেলার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে নিহত হন সাজ্জাদ। আহত 10 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পোস্টার লাগানো নাকি অন্য কিছু নিয়ে সংঘর্ষ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নড়াইলে মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্য সচিব মাসুদ রানা শেখকে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারিরা। নিহত মাসুদ রানা মাসুদ কালিয়া উপজেলার বড়রা হাসলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। সোমবার রাত 9টার দিকে হামলার শিকার হন মাসুদ। সংকটাপন্ন অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে মারা যান তিনি। নিহতের ভাই উমর সানি জানান, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করা নিয়ে মাদক কারবারি সুজন খাঁর সঙ্গে
সঙ্গে মাসুদ রানার বিরোধ দেখা দেয়। এরই জেরে গতকাল বাড়ি ফেরার পথে সুজন খাঁর নেতৃত্বে কয়েকজন মাসুদকে এলোপাথারি কুপিয়ে জখম করে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলাল মামুন। গত বছরের 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। আগামী সংসদ নির্বাচনের আগেই তা উদ্ধার হয়ে যাবে বলে আশা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রান্সপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন সবথেকে বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য থাকবে, যার মধ্যে 4 জনের কাছে অস্ত্র থাকবে। উপদেষ্টা বলেন, দেশের সর্ববৃহৎ বাহিনী আনসারের যাতায়াত, চিকিৎসা সহ ভোগান্তি লাঘবে এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। এই বাহিনীতে টোটাল 13 জন সদস্য এবার নিয়োজিত থাকবে। এই 3 জনের 13 জনের ভিতরে 3 জনের কাছে থাকবে হাতিয়ার, আর 10 জন থাকবে যারা আনাম। এর ভিতরে 6 জন থাকবে পুরুষ, 4 জন থাকবে মহিলা। অস্ত্র সবসময় কিছু বাইরে থাকে এবং এই বাহিনীগুলি ডেইলি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশু দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরো বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। বিপুল সংখ্যক জামিন দেয়া হাইকোর্টের 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন। হাইকোর্ট বিভাগের এই 3 বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। উল্লেখ্য, গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ 800 জনকে জামিন দিয়েছিল। বিগত অনেক বছরে অনেক সময়ই হাইকোর্ট থেকে একসঙ্গে বিপুল সংখ্যক আসামিকে জামিন দেওয়ার নজির হয়েছে, তবে কখনোই প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতির কাছে ব্যাখ্যা চাননি। স্বেচ্ছায় নিখোঁজ হওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গাজীপুরের টঙ্গীর আলোচিত খতিব ও পেশ ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি। মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এর বিচারক জুবায়ের রশিদের কাছে জবানবন্দি দেন তিনি। পরে বিচারক তাকে পুলিশের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। এর আগে সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ইমাম মহিবুল্লাহ অপহরণের পেছনে ইসকন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি নিজে ঢাকার গাবতলী থেকে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় গিয়েছেন। এর আগে গত বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। পরদিন 6:30টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সীতাগ্রাম হ্যালিপ্যাড এলাকায় পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের পাশ থেকে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার দাবিতে রেল অবরোধ করে হামলার ঘটনায় 1 থেকে 150 জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ আলী বাদী হয়ে এই মামলা করেন। এদিকে দাবি আদায়ে আজও নদী বন্দর ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সকালে ভৈরব নৌ বন্দরে বিক্ষোভ করেন তারা। এ সময় ভৈরবকে 65তম জেলা হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। কর্মসূচির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজ সহ পানিপথের অন্যান্য যান চলাচল বন্ধ রাখা হয়। প্রায় ঘণ্টাখানেক পর অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এমন পরিমাণে পাথর নিক্ষেপ হয়েছে, জ্বরকেও হার মানায় আমার বিবেচনা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আইনি আশ্রয়ের জন্য আমি আনুমানিক 100 থেকে 150 জন অজ্ঞাত পরিচয় লোকের বিনিময়ে আমি এজাহার দাখিল করি। সাভারে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় শুধু আলোচনার মাধ্যমে নয়, আইনি পথে হাঁটার কথা জানিয়েছেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য। এদিকে 11 শিক্ষার্থীকে আটকে রেখে মুক্তিপণ দাবি ও সিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যাচারের পাল্টা অভিযোগ করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। সংঘর্ষের পর 4 নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই
হল ছেড়ে চলে গেছেন শিক্ষার্থীরা। এদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 11 শিক্ষার্থী আটকের বিষয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 11 শিক্ষার্থীকে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছে সিটি বিশ্ববিদ্যালয়। এছাড়া অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা না দিয়ে জীবন নাশের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাত 12টা থেকে ভোর 4:30 পর্যন্ত সাভারের আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যাতে আহত হয় দুপক্ষের অন্তত শতাধিক শিক্ষার্থী। ইতিমধ্যে আমি গতকালকে ইউজিসি সম্মানিত সদস্য উনি আমাকে ডাকছিলেন, আমি ওখানে স্যারের সাথে দেখা করে আসছি, করে আমাদের যে ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে আমরা ইউজিসি থেকে একটা কমপ্লেন লঞ্চ করব। একই সাথে আমরা আইনি সহযোগিতা প্রদানের জন্য আমরা আইনি লড়াই করব। প্যারালালি যেহেতু আমরা 5টা ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটা এমইউ সাইন করা আছে, আমরা 5জন ভিসি একসাথে বসেও চেষ্টা করব সমাধান করার জন্য। ক্ষতিপূরণের নামে মুক্তিপণ দাবি করা হয় এবং জীবন নাশের হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি আদায় সহ মিডিয়া কভারেজ করানো হয়। আহত ও সংকটাপন্ন শিক্ষার্থীদের চিকিৎসা প্রদানে বিলম্ব ঘটে, যা জীবন নাশের প্রচেষ্টার শামিল। অবস্থা দৃষ্টে প্রতীয়মান হয় যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে টাকা চুরি সহ অন্যান্য দায়ভার নিরপরাধ শিক্ষার্থীর ঘাড়ে চাপানোর উদ্দেশ্য প্রণোদিত। 6 জন আইসিইউতে বর্তমানে আছে। এই মুহূর্তে 15 জনের অবস্থা সংকটাপন্ন। রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর খানপুর চরে খড়ের জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় লিটন নামে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। নিহত লিটন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা নতুন হাট এলাকার বাসিন্দা। সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মারচর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এর আগে সোমবার বিকেলে প্রায় ঘণ্টাব্যাপী লালপুর বাঘা উপজেলার সীমান্তবর্তী চাঁদপুর খানপুর ও হবির চরের অংশে কাকন গ্রুপ ও মমতাজ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গোলাগুলি করে। এ সময় অন্তত 6 জন গুলিবিদ্ধ হন, যাতে মৃত্যু হয় 2 জনের। বান্দরবানে চুরির অভিযোগ এনে মধ্যযুগীয় কায়দায় এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি মেম্বারের বিরুদ্ধে। রোববার সকাল 10টায় বান্দরবানের সদর উপজেলার রোয়াজাপাড়া গ্রামে এই নির্যাতনের ঘটনা ঘটে। এলাকাবাসী অভিযোগ তোলেন তাজউদ্দিন ও উলমাং নামে 2 যুবককে তাদের দোকান থেকে চুরি করেছে। পরে সোমবার সালিশের কথা বলে তাদেরকে নেওয়া হয় সদরের রোয়াজাপাড়া এলাকার একটি চায়ের দোকানে। সেখানে গেলে প্রথমে 2 জনকে বেধড়ক মারধর করা হয়। এ সময় জ্ঞান হারায় তারা। পরে জ্ঞান ফিরে তাজউদ্দিনের হাতের নখ প্লাস দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করেন সাবেক সদর ইউনিয়নের যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বর্তমান ইউপি মেম্বার শহীদ। এরপর 2 জনকে দেয়া হয় পুলিশে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 6 থেকে 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে বিচারক মামলাটি বান্দরবান সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। মাত্র 20 জন শ্রমিক নিয়ে পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করতে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এছাড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে 1,41% মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনবে রপ্তানি বাণিজ্যে। বিজিএমইএ ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এমন সব শঙ্কার কথা জানান রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের নেতারা। ওয়ার্কিং কমিটি এবং টিসিসির সভায় সকল পক্ষের আলোচনায় যে সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল, উপদেষ্টা পরিষদ তার অনেকগুলাই মূল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ছাড়াই অনুমোদন দিয়েছেন এবং পরিবর্তন করেছেন। এটা কেবলমাত্র শিল্পপক্ষ বা শ্রমিক উদ্যোক্তা এবং সরকারের পারস্পরিক আস্থার সম্পর্ককেও দুর্বল করবে। দেশে তো প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু এখন প্রোডাক্ট কস্ট উইল বি এক্সপেন্সিভ, ইভেন কমোডিটি প্রাইস উইল বি অলসো এক্সপেন্সিভ। আমি দেখেছি যে আমাদের ছোট মাঝারি যারা আছে তারা কিন্তু অলরেডি আরো বলা শুরু করেছে, এমনি তো কস্টে কভার করতে পারছি না, আমরা তো এমনি বন্ধ হয়ে যাচ্ছি। কস্টিং তো তুলনামূলকভাবে
কম থাকে। ইফিসিয়েন্সি যখন বেশি থাকে তখন কস্টিং কমে আসে, সেখানে এত ট্যারিফ বাড়ার তো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। ঢাকা বরিশাল মহাসড়কের চলন্ত একটি বিআরটিসি বাস আগুনে পুড়ে গেছে, তবে এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে 30 জন যাত্রী নিয়ে বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে বাসটি। এ সময় বাসের পেছনের অংশে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। এ সময় পুরো বাসে ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত বাসা থেকে নেমে যায় যাত্রীরা। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ঠিক রাখা ও রক্ষণাবেক্ষণের নির্দেশ চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ হয়েছে। আদেশ আজ। সোমবার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রিটের শুনানি হয়েছে। একই সঙ্গে আইনজীবী তানভীর আহমেদ এ বিষয়ে আরেকটি রিট দায়ের করেছেন। রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চেয়েছেন। একই সঙ্গে ফ্লাইওভারে রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতে শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। রোববার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে একজন নিহত হন, আহত হন দুজন। এই ঘটনার প্রেক্ষিতে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের বিষয়টি রিটে তুলে ধরা হয়েছে। হাইকোর্টে রিটকারী আইনজীবীরা তাদের আবেদনের উপর শুনানি করেছেন। গণমাধ্যম ও সুশীল সমাজ গুম খুনের পক্ষে ন্যায্যতা উৎপাদন করেছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমলাতন্ত্রের উপর পুঞ্জীভূত ক্ষোভ হয়তো শিগগিরই দৃশ্যমান হবে। একই অনুষ্ঠানে কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা বলেন, মানব সম্পদে বিএনপি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চায়। গুলশানে ইকোনমিক রিফর্ম সামিটে এসব বলেন তারা। আমরা আমাদের খুব দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাই মানব সম্পদে বিনিয়োগে আমরা শিক্ষা এবং স্বাস্থ্যকে খুব বড় ধরনের প্রাধান্য দিয়েছি আমাদের পরিকল্পনায়। আমরা প্রাধান্য দিয়েছি কৃষিকে, আমরা প্রাধান্য দিয়েছি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানকে। আপনার রাস্তাটা চিনেন, এটা আমরা জানি, কিন্তু আমরা কিন্তু জোরে দৌড়াইতে পারি। এখন আপনি যদি আমাদের সাথে তাল না মিলাইতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এটার কিন্তু বহিঃপ্রকাশ খুব শীঘ্রই ঘটবে, এবং সেটা এই ব্যুরোক্রেট আমলাদের উপরে। এখন এই কারণে আমরা চাই একটা সফিস্টিকেটেড একটা আমলা, ইন্টেলেকচুয়ালি ইনভেস্টেড, এবং এটা আধুনিক হইতে হবে। বিএনপি জামাতের যারা মারা যাচ্ছিলেন, গুম হচ্ছিলেন, খুন হচ্ছিলেন, কিন্তু আমরা এখানে মিডিয়ার লোকদেরকে কি করতে দেখছি? কোনো একটা পত্রিকায় একজনে লেখালেখি করতেছে যে বিভিন্ন ব্যক্তি যারা গুম হচ্ছিলেন তাদের ব্যাপারে আসলে কিভাবে ন্যায্যতা উৎপাদন করছে আমাদের পত্রিকাগুলো। তো আমরা এই জায়গাটাতে ছিলাম গত 15 বছর। সমাজের ট্যাবু ভেঙে দিয়ে নারীদের স্তন ক্যান্সারের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সিন্ডিকেট ভাঙতে কাজ চলছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ডাকসু ও বারডেম হাসপাতালের উদ্যোগে আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইনে এ কথা বলেন তিনি। বক্তারা বলেন, দেশের গবেষণা অনুযায়ী প্রতি 8 জন নারীর মধ্যে 1 জন স্তন ক্যান্সারে আক্রান্ত। সংকোচ ও ভয়কে জয় করে নিয়ম মেনে স্তন পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা। বক্তারা বলেন, প্রতিরোধী সর্বোত্তম চিকিৎসা, তাই এই বিষয়ে প্রাথমিক জ্ঞান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দ্রুত শনাক্তকরণের উপর গুরুত্ব দিতে হবে। খুব পাশের দেশে চলে যাই, আমার ক্যান্সার হয়েছে, যাই সিঙ্গাপুর, যাই যে ইন্ডিয়াতে যাই, চিকিৎসা করতে যাই। আমরা আপনাদের কাছে আশা করব, এই দেশটাকে ভালোবেসে, এই দেশের চিকিৎসকদের সম্মান করে আমাদের কাছে আসুন। আমাদের দ্বার আপনাদের জন্য উন্মুক্ত। আজকে কালকে পরশু করে করে যে তুমি পিছাচ্ছ, এটা কিন্তু তোমার বডিতে একটা একদম ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, বাসার মতন করে ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড করছে। তাহলে হেলাফেলা করাটা আসলে উচিত না, করা নিজের জন্য না, নিজের ফ্যামিলির জন্য না, নিজের আশেপাশে সকল মানুষের জন্য। আমাদের এই ট্যাবুকে ভাঙতে হবে এবং এই অ্যাওয়ারনেসগুলো ডেভেলপ করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি, সারা দেশে আমাদের এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে হবে। এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের বোনরা, আমাদের মারা এবং নারীরা তারা সচেতন হবে এবং আমরা এই মহামারী থেকে, এই রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার সূর্য সেন হলের গণরুমকে গেমস রুমে রূপান্তর করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় এটি উদ্বোধন করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। গেমস রুমে টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, দাবা বোর্ড, লুডো এবং ডার্ট বোর্ড রাখা হয়েছে। পরবর্তীতে আরও খেলার সামগ্রী বাড়ানো হবে বলে জানিয়েছেন সূর্য সেন হলের ভিপি আজিজুল হক। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, বিগত সময়ে এ ধরনের গণরুমের মাধ্যমে শিক্ষার্থীদের সকল সম্ভাবনাকে নষ্ট করা হয়েছিল। নির্যাতনের এই জায়গাটি এখন শিক্ষার্থীদের বিনোদন কেন্দ্র করা হলো। ধীরে ধীরে সব হলে এ ধরনের গেমস রুম করা হবে বলেও জানান ভিপি সাদিক কায়েম। এ সময় আরও উপস্থিত ছিলেন সূর্য সেন হলের প্রভোস্ট সহ অন্যান্য হল টিউটররাও। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে গণরুম এবং গেস্টরুম কালচার চিরতরে বিলুপ্ত হয়েছে। আমাদের পরিকল্পনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলেই আমরা এই ধরনের গেমস রুম স্থাপন করব। বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের ও মতের কর্মসূচি ও চর্চা চলবে, কেউ কোনো বৈষম্যের শিকার হবে না। রোববার জবির বিজ্ঞান অনুষদ মাঠে কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন জবি উপাচার্য রেজাউল করিম। অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মতিউর রহমান মল্লিক সুষ্ঠু সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। ব্যক্তিজীবনে সৎ থাকতে হবে, নিজেদের সৎ, দেশপ্রেমিক ও দক্ষতা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষাবর্ষের প্লেসধারী 200 শিক্ষার্থীকে কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড দেয় জবি শাখা ছাত্র শিবির। শিক্ষা ব্যবস্থাটা আমরা যেভাবে করে ঢেলে সাজানো দরকার ছিল, একটা আদর্শিক জায়গা থেকে এবং বাংলাদেশের কল্যাণের জায়গা থেকে সেভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো সম্ভব হয়নি। একটা মিক্সড পজিশন থেকে সার্টিফিকেট ওরিয়েন্টেড এবং প্রসেস ওরিয়েন্টেড একটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাই। আজকের যে এটা আছে, এই যে একাডেমিক অ্যাওয়ার্ড, এই ধরনের কর্মকাণ্ডে সবাইকে আমি আহ্বান জানাবো। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা বা যে সমস্ত সহযোগিতার প্রয়োজন আমরা এটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। দেশের চিকিৎসক সংকট মোকাবেলায় 48তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে এমবিবিএস চিকিৎসকরা। মঙ্গলবার সকাল থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হন তারা। দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও বিকেলে প্রেসক্লাবের সামনের সড়ক ব্লক করে দেয় 48তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। এতে প্রায় 15 মিনিট বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশের সুপারিশে সড়ক থেকে সরে দাঁড়ায় তারা। আন্দোলনকারীরা বলেন, বর্তমানে বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রায় 12,980টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এতে সাধারণ জনগণ পর্যাপ্ত সরকারি চিকিৎসা সেবা পাচ্ছে না। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার আঘাতে ভারতের অন্ধ্রপ্রদেশে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্যটির সঙ্গে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা 7টায় ঘূর্ণিঝড়টি আঘাত হানে অন্ধ্রপ্রদেশে, যার প্রভাব পড়তে শুরু করেছে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতেও। রাজ্যটির 15টি জেলায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি এলাকায় গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 43,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে 35,000 বাসিন্দাকে। ঘন্টায় 295 কিলোমিটার বেগে জ্যামাইকায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন মেলিসা। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে আছড়ে পড়েছে 5 ক্যাটাগরির ঝড়টি। আগামী কয়েক ঘন্টায় এটি সরাসরি দ্বীপের উপর দিয়ে প্রবাহিত হবে। এরই মধ্যে জ্যামাইকার প্রায় 1/3 এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হারিকেন মেলিসা জ্যামাইকার মারাত্মক ক্ষতি করবে, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রী।
হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনে গাজায় তাৎক্ষণিক শক্তিশালী হামলা চালাতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানিয়েছে, হামাসের ফেরত দেয়া সর্বশেষ মরদেহ অবশিষ্ট 13 জিম্মির কারোরই নয়। জিম্মিদের মরদেহ ফেরত না দিয়ে হামাস যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন করেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এদিকে নেতানিয়াহুর হামলা চালানোর নির্দেশের পর নতুন জিম্মির মরদেহ হস্তান্তরে বিলম্ব করার কথা জানিয়েছে হামাস। মঙ্গলবার গাজায় উদ্ধার হওয়া জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত রাখার কথাও জানিয়েছে গোষ্ঠীটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে প্রতিবেশী ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে গ্যাস প্রকল্প সহ সব জ্বালানি চুক্তি বাতিলের পদক্ষেপ নিচ্ছে ভেনেজুয়েলা। এটি কার্যকরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে আবেদন করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বেশ কয়েকটি যৌথ গ্যাস প্রকল্প নিয়ে কাজ করতে ট্রিনিদাদের সাবেক সরকারের সঙ্গে সম্মত হয় ভেনেজুয়েলা। তবে এপ্রিলে ট্রিনিদাদের ক্ষমতা আসা নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এবং চলমান কারাকাস ওয়াশিংটন উত্তেজনার মাঝে ট্রিনিদাদের উপকূলে মার্কিন রণতরীর অবস্থান করায় তলানিতে পৌঁছে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক। অন্যদিকে এই প্রতিক্রিয়ায় ট্রিনিদাদের প্রধানমন্ত্রী জানান, তাদের ভেনেজুয়েলার গ্যাসের কোনো প্রয়োজন নেই। জাপান যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন স্বর্ণযুগের ঘোষণা দিয়ে টোকিও সফরে গিয়ে দেশটির সঙ্গে বিরল খনিজ পদার্থ সরবরাহ সহ দুটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন খনিজ চুক্তি অনুযায়ী এই সরবরাহ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে যৌথভাবে কাজ করবে ওয়াশিংটন ও টোকিও। মঙ্গলবার জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় জাপানের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে গাজার শান্তি চুক্তি ও থাইল্যান্ড কম্বোডিয়া চুক্তিতে ভূমিকা রাখায় ট্রাম্পের প্রশংসা করেন তাকাইচি। এছাড়া মুক্ত ইন্দো প্যাসিফিক মুক্ত গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বাড়ানোর উপর জোর দেন তিনি। মঙ্গলবার জাপানের স্থানীয় সময় বিকেলে টোকিওর একটি মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করবেন ট্রাম্প। বুধবার এপেক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাবেন ট্রাম্প। কেনিয়ায় হাঙ্গেরি ও জার্মানির পর্যটকদের বহনকারী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 11 জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারত মহাসাগর উপকূলের কাছে কোয়ালেতে বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির মোসাম্বা সাফারি বিমান সংস্থা জানিয়েছে, বিমানটিতে হাঙ্গেরি ও জার্মানির 10 জন যাত্রী ও কেনিয়ার একজন পাইলটের কেউই আর বেঁচে নেই। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে অপরিচিত পর্যটকদের দেহাবশেষ পড়ে থাকতে দেখেন। তবে বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে তদন্ত সংস্থাগুলো। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে এবারের বিশ্বকাপে অন্তত 2টি ম্যাচ জেতার ইচ্ছের কথা জানিয়েছিল বাংলাদেশ দল। তবে সাফল্য এসেছে একটিতে। অবশ্য বেশ কয়েকটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েছিল টাইগ্রেসরা। প্রত্যাশার সাথে প্রাপ্তি না মেলায় হতাশা লোকাননি বাংলাদেশ ক্যাপ্টেন। দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেসব নিয়ে কথা বলেছেন নিগার সুলতানা জ্যোতি। প্রিপারেশন একটা বিষয় আছে এবং সেকেন্ড হচ্ছে যে যতটুকু প্রয়োজন ছিল হয়তো অতটুকু আমরা পাইনি, বাট স্টিল একটা ভালো প্রিপারেশনে ছিল টিমের ভিতরে। কিন্তু ইন্টারন্যাশনাল না খেলার একটা তো ঘাটতি সবসময় দেখা যায় এবং এই স্টেজগুলোতে বড় টুর্নামেন্টগুলোতে যখন আপনি বলবো এইসব টাফ সিচুয়েশনগুলোতে কীভাবে ওভারকাম করতে হয় বা নার্ভ ধরে আসলে পারফরমেন্স করা, টিমটাকে ওইখান থেকে বের করে নিয়ে আসার বলবো এক্সপিরিয়েন্স আমাদের ভিতরে এখন অনেক ঘাটতি আছে। বাট বলবো টু বি অনেস্ট, আমরা যারা সিনিয়র প্লেয়ার ছিলাম আমাদের দায়িত্বটা বেশি ছিল, কারণ ইয়াং প্লেয়ারদেরকে আসলে আমরা প্রেশারাইজ করতে পারি না ওই জায়গাটাতে। সো ওই জায়গাটাতে হয়তো বা যদি আমরা যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার ছিলাম তারা যদি ওভারকাম করতে পারতাম হয়তো বা আমরা আরও 2-1টা ম্যাচ জিততে পারতাম।
21 নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। অ্যাশেজের জন্য শিগগিরই দল ঘোষণা করবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এর আগে সম্ভাব্য দল নিয়ে অজি ব্যাটার উসমান খাজা ব্যক্ত করেছেন নিজের অভিমত। তিনি চান আগামী অ্যাশেজে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে একসাথে কুইন্সল্যান্ডের 3 ব্যাটার খেলুক। নিজের পাশাপাশি ম্যাথিউ রেনশো আর 3 নম্বরে মার্নাস লাবুশানকে দেখতে চান অজি এই ওপেনার। সাম্প্রতিক সময়ে রেনশো দারুণ ছন্দে রয়েছেন। ভারতের বিপক্ষে ভালো করার পাশাপাশি তাসমানিয়ার বিপক্ষে 100 রানের দেখা পেয়েছেন তিনি। খাজা মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে ফেরার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রেনশো, সাথে লাবুশানকে নিয়েও আশাবাদী অজি এই ব্যাটার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/say/ekhon tv।